রেণুকা দাসের বিল ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য ঝিলকে নানান কথা শুনিয়েছে সাক্ষ্য। তাকে রীতিমতো অপমান করা হয়েছে। ঝিলও হু হু করে কেঁদেছে। তাই তো সাক্ষ্যর বাবা এইবার ঝিলের পাশে দাঁড়ালো। ঝিলের হয়ে লড়াই করলেন তিনি। ঝিলের বড় বাবু সাক্ষ্যর বাবা, তিনি সিসিটিভি ফুটেজ জোগাড় করে এইবার আসল অপরাধীকে সবার সামনে আনলো। অন্যদিকে সার্থক মনে মনে অনুভব করলো সে ঝিলকে ভালোবেসে ফেলেছে। বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রেণুকা দাসের বিল ডাস্টবিনে ফেলে দেওয়ার কারণে সাক্ষ্য ঝিলকে কথা শোনায়, আর ঝিলও হু হু করে কাঁদতে থাকে। এত মনোযোগ দিয়ে কাজ করার পরেও প্রত্যেক দিন কোনো না কোনো ইস্যু তৈরি হচ্ছে। প্রত্যেক দিনই সকলের সামনে ঝিলকে অপমানিত হতে হচ্ছে। তাই ঝিল আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ঝিল অঝরে কাঁদতে থাকে। সাক্ষর বাবা তখন ঝিলকে বলে, তুই কি শিওর এই বিলটা তুই ডাস্টবিনে ফেলিসনি? ঝিল বলে, আমার দিব্যি মনে আছে স্যার, আমি কখনোই এই কাগজ ভাঁজ করে ডাস্টবিনে ফেলিনি। সাক্ষর বাবা বলে, ঠিক আছে, দেখি আমি তোর জন্য কতটা কি করতে পারি। তখনই পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন রিসেপশনিস্ট সাক্ষর বাবাকে বলে, স্যার, ঘটনা তো অনেক আগেই ঘটে গেল, এখন আর আপনি কি করবেন? সাক্ষর বাবা বলে, সেই চেষ্টাই তো করছি, দেখি কতদূর কি করতে পারি। তাছাড়া এইসব কিছু নিয়ে আপনার ভাবার তো কোনো প্রয়োজন নেই। আপনি মনোযোগ দিয়ে আপনার কাজ করুন। আসল অপরাধী যে কিনা চৈতির কথায় এমন ঘটনা ঘটিয়েছিল, সেই রিসেপশনিস্ট একটু একটু ভয় পেতে থাকে। অন্যদিকে সাক্ষর বাবা ঝিলকে বলে, খাবারটা খেয়ে নে। ঝিল বলে, আমি আর কিচ্ছু খেতে পারবো না বড় মামু, সরি স্যার। আসলে কি বলুন তো, তখন থেকে এত কথা শুনছি আমার পেট ভরে গেছে। সাক্ষর বাবা বলে, ঠিক আছে, তুই যখন খাবেই না খাবারটা দে, আমি নয় ফেলে দেই। আর হ্যাঁ, 2টার সময় ক্যান্টিনে অবশ্যই আসবি। আমি কথা বলে রাখবো, তুই ওখানে এসে খাবি, কথাটা যেন মনে থাকে। সাক্ষ্য বলে, আমি কিন্তু কাউকে খেতে বারণ করিনি। কথাটা বলে সাক্ষ্য ওখান থেকে চলে যায়। অন্যদিকে সাক্ষর বাবা ঝিলকে 2টার সময় ক্যান্টিনে আসতে বলে, আর ওখান থেকে চলে যায়। ঝিল আবারও মন দিয়ে তার কাজ করতে থাকে। এরপর দেখানো হয় 2টার সময় ঝিল ক্যান্টিনে আসে। সাক্ষর বাবাও সেখানে এসেছে। ঝিল বলে, বড় মামু, তুমি তোমার খাওয়ার ব্যবস্থা করেই রেখেছ, তবে তুমি নিজে এলে যে? সাক্ষর বাবা বলে, কারণ আমি তো জানি তুই ইচ্ছে করেই খাবি না, সেজন্যই এসেছি। ঝিল বলে, ঠিকই ভেবেছ, আমি একা এখানে কিছুতেই খেতে পারবো না। সাক্ষর বাবা বলে, একা কি রে, আমিও তো আছি, আমিও তো খাবো তোর সাথে। ঝিল বলে, জানো তো বড় মামু, আমার মায়ের পরেই তুমি একমাত্র যে আমার খাবার নিয়ে এত চিন্তা করছো। বাকি কারোর তো কোনো চিন্তাই নেই, আমি খেলাম কি খেলাম না তাতে কার বা কি যায় আসে। তখনই সাক্ষর বাবা বলে, এই যে তুই সবসময় এমন কাঁদছিস, এইটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না। যেই চোখে আগুন দেখেছি সেই চোখে জল দেখতে চাই না। ঝিল বলে, কি আর করব বলো, সবসময় এতটা অপমানিত হতে হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। কবে যে এই বিয়েটা ভেঙে দিতে পারবো? তখনই সাক্ষর বাবা বলে, বিয়েটা ভেঙে দেওয়ার কি খুব দরকার? ঝিল বলে, বড় মামু, তুমি এটা কি বলছো? এই বিয়েটা কি কোনো বিয়ে নাকি? না তোমার ছেলে এই বিয়েটা মানে, আর না আমি এই বিয়েটা মানি। আমাদের কথা ছাড়ো, তুমি নিজেও তো ওই বিয়েটা মানো না। সাক্ষর বাবা বলে, কে মানলো কে মানলো না তাতে কি বা যায় আসে, বিয়েটা তো হয়েছে, এটা তো সত্যি। হ্যাঁ, আমি আপত্তি করেছিলাম কারণ তোর কষ্ট হবে সে কথা ভেবেই। ওই বাড়িতে তুই কখনো সুখী হতে পারবি না, সেজন্যই কথাটা বলেছিলাম। তবে জানিস তো, তোর বড় মামি মানুষটা কিন্তু অতটাও খারাপ নয়, শুধুমাত্র নিজের ছেলের ব্যাপারে একটু পজিটিভ। কি বলতো, প্রত্যেকটা মায়েরই তো তার ছেলের বিয়ে বউ নিয়ে স্বপ্ন থাকে, কিছু ইচ্ছে থাকে। সেই ইচ্ছের সাথে তুই মিলতে পারিসনি, সেজন্যই এমনটা হচ্ছে। ঝিল বলে, তবুও এই বিয়ে থেকে আমি মুক্ত হতে চাই। আমি তোমার ছেলের যোগ্য না, কোনোভাবেই তো তার যোগ্য না। আমি এই বিয়েটা কাটান ছাড়ান করলে তুমি বরং তোমার ছেলেকে ভালো কোনো মেয়ের সাথে বিয়ে দিয়ে দিও। সাক্ষর বাবা বলে, সেটা তো অনেক পরের বিষয়, তবে আমি এটা শিওর, তুই যদি সাক্ষর জীবন থেকে চলে যাস তো তোর মতন এমন ভালো মনের মেয়েকে সাক্ষ্য খুব মিস করবে, ওকে সারা জীবন আফসোস করতে হবে। ঝিল বলে, বড় মামু, তুমিও না কী সব বলছো, এমন কিছুই হবে না। তোমার ছেলে একটু আফসোস করবে না, আর আমি চাইও না উনি আফসোস করুন। বরং তোমার ছেলের ভালো হোক, উনি সুখে শান্তিতে সংসার করুক, আমি সেটাই চাইবো। সাক্ষর বাবা বলে, দেখ, এটা তো তোর জীবনের সিদ্ধান্ত, আমি তো তোর উপর চাপ সৃষ্টি করতে পারবো না। তাছাড়া ওই বাড়িতে তুই যতটা অপমানিত হচ্ছিস, তারপরে যে ওই বাড়িতে থেকে যাচ্ছিস, এটাই অনেক বড় বিষয়। আমি এ বিষয়ে তোকে কিছু বলবো না, সবটা তোরই সিদ্ধান্ত।
অন্যদিকে দেখানো হয় সাক্ষ্য আর চৈতি তারাও ক্যান্টিনের দিকে আসছে। আসলে চৈতি জানে সাক্ষর বাবার ঝিল এখন ক্যান্টিনে আছে, সেজন্য চৈতি সাক্ষ্যকে নিয়ে ক্যান্টিনে আসছে, যাতে করে আরও একটা সিন ক্রিয়েট হয়, যাতে করে ঝিলকে আবারও অপমান করার সুযোগ পায় সে। সাক্ষ্য কিছুটা এগিয়ে গেলেই চৈতি মনে মনে ভাবতে থাকে কোথাকার কোনো এক মেয়ে উড়ে এসে জুড়ে বসে একদিনের মধ্যে সাক্ষ্যকে বিয়ে করতে বাধ্য করলো। অবশ্য করবেই বা না কেন, যখন আমি সাক্ষ্যকে প্রথম দেখলাম তখন আমিও তো ভেবেছিলাম জীবনে অনেক ছোটাছুটি করেছি, আর নয় সাক্ষ্যর মতন সাকসেসফুল একজন ডক্টরকে বিয়ে করে লাইফটা সেট করে নেব। কিন্তু ওই মেয়ে আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কোনোটাই সফল হতে দেয়নি। ওই মেয়ের কারণে আমার স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়েছে। আর ওই মেয়ে এখন সাক্ষ্যকে বিয়ে করে সুখে থাকবে, আমি কোনো দিন হতে দেব না। ওই মেয়েকে সাক্ষ্যর জীবন থেকে সরিয়ে ফেলবো। সাক্ষ্য তখন চৈতিকে বলে, কিরে তুই তো বললি কফি খাবি, আবার দাঁড়িয়ে পড়লি কেন? চৈতি বলে, হ্যাঁ তুইও চল না, তোরও তো একটু কাজের ব্রেক দরকার। চৈতি সাক্ষ্য দুজনেই ক্যান্টিনে আসে, সেখানেই সাক্ষ্য তার বাবাকে দেখে অবাক হয়ে যায়। সাধারণত সাক্ষর বাবা ক্যান্টিনের খাবার খায় না। সাক্ষ্য তার বাবাকে বলে, বাবা তুমি হঠাৎ এখানে? সাক্ষর বাবা বলে, এই তো কফি খেতে এসেছি। তখনই চৈতি বলে, আসলে কি সাক্ষ্য, ঝিল তো সকাল থেকে কিছু খায়নি, তখন তো শুনলি কত অশান্তি হলো, তাই আঙ্কেল ঝিলকে নিয়ে ক্যান্টিনে এসেছে। আঙ্কেল তো খুব ভালো মনের মানুষ, সেজন্যই আঙ্কেল ঝিলকে খাবার খাওয়াচ্ছেন। এটা শুনে সাক্ষর বাবা বলে, আমাকে যখন ভালো মানুষ মনেই করছো, তো তোমাদেরও তো এমন ভালো মানুষ হতে কোনো ক্ষতি নেই, তোমরাও হও না এমন ভালো মানুষ, এমন ভালো কাজ করো যেটা আমি করলাম। সাক্ষ্য তখন বলে, বাবা তুমি তো ওই মেয়ের খাওয়ার ব্যবস্থা করেই দিয়েছো, তাই বলে পাশে বসিয়ে তাকে খাবার খাওয়াতে হবে এমনটা তো জানতাম না। সাক্ষর বাবা বলে, আমি যাকে পাশে বসিয়ে খাবার খাওয়াচ্ছি বিষয়টা এমন নয়, এখানে আমার কিছু কাজ আছে, সেজন্যই এসেছি, যাই হোক তোমরা বসো। সাক্ষ্য বলে, বসছি, আমরা ওপাশটাই বসছি। চৈতি তখন সাক্ষর বাবাকে বলে, আসলে কি আঙ্কেল এত সব ঝামেলার পরে আপনি এখানে সাক্ষ্যকে বসতে বলছেন? এই মেয়েটাকে তো সাক্ষ্য সহ্যই করতে পারছে না, তাই ওর সাথে এক টেবিলে কি করে বসবে বলুন? সাক্ষর বাবা তখন বলে, ঠিক আছে যাও ওই পাশে গিয়ে বসো। সাক্ষর চৈতি ওখান থেকে চলে যায়। তখনই সাক্ষর বাবা ঝিলকে বলে, এই মেয়েটার থেকে তুই সাবধানে থাকবি। ঝিল বলে, ওই মেয়েটার থেকে সাবধানে থাকার কি আছে, ওরা বড় লোক শিক্ষিত, ওদের ব্যাপার স্যাপারই আলাদা। সাক্ষর বাবা ঝিলকে বলে, তোর শিক্ষিত হতে কি আপত্তি ছিল, তুই লেখাপড়া আবার শুরু কর না। ঝিল বলে, বড় মামু কি যে বলছো, আমার মতন কত শিক্ষিত মেয়ে যারা এমএ বিএ কমপ্লিট করে রাস্তায় ঘুরছে, আমি আর কি করব বলো? সাক্ষর বাবা বলে, তোর এসব অযৌক্তিক কথা আমি বুঝতে পারি না। অন্যদিকে চৈতি সাক্ষ্যকে বলে, সাক্ষ্য তোর বাবা এই মেয়েটাকে যেভাবে ট্রিট করছে, যেন তোর বাবা তার পুত্রবধূ হিসেবে এই মেয়েটাকে মেনেই নিয়েছে। সাক্ষ্য বলে, বাবা যদি এই মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে মেনেও নেয় তাতে আমার কি করার আছে, তাতে যে আমি ওই মেয়েকে আমার বউ হিসেবে মেনে নেব এমনটা তো নয়। চৈতি তখন সাক্ষ্যকে বলে, সাক্ষ্য তোকে আমি কিছু কথা বলতে চাই। সাক্ষ্য বলে, হ্যাঁ বল না। এরপরে চৈতি সাক্ষ্যকে প্রপোজ করে। চৈতি সাক্ষ্যকে বলে, আমি তোকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ। এটা শুনে সাক্ষ্য হু হু করে হেসে দেয়, আর সেই হাসি ঝিল আর সাক্ষর বাবার কান অব্দিও পৌঁছায়। তখনই চৈতি বলে, তুই কিন্তু এবার আমায় অস্বস্তিতে ফেলছিস। সাক্ষ্য বলে, তুই এটা কি বললি? আমি সবসময় তোকে নিজের বন্ধুর নজরেই দেখেছি, কখনো তোর দিকে অন্য কোনো নজরে তাকাইনি। আর তাছাড়া বিয়ে ভালোবাসা এইসব সম্পর্ক সবার সাথে গড়ে ওঠে না। তখনই চৈতি বলে, তুই আমাকে ভালোবাসতে পারবি না, তুই বস্তির মেয়েটাকে ভালোবাসতে পারবি? সাক্ষ্য তখন মনে মনে ভাবে, ভালোবাসে কিনা জানি না, তবে মেয়েটাকে একদিন আমি স্বপ্নে দেখেছিলাম। মেয়েটা কাঁদলে আমার খুব খারাপ লাগে, তখন যখন আমার কথা শুনে অপমানিত হয়ে খাবার খেলো না, তখন আমার খুব কষ্ট হলো। আচ্ছা এটার নাম কি? এটার নাম আর যাই হোক নিশ্চয়ই ভালোবাসা নয়। সাক্ষ্য ঝিলকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এখনো সেই ভালোবাসাটা বুঝতে পারেনি। অন্যদিকে ঝিলও মাঝে মাঝে সাক্ষ্যকে আর চোখে দেখছে। সাক্ষ্য তখন মনে মনে ভাবতে থাকে, হয়তবে এটা মানবিক সম্পর্ক। চৈতি তখন সাক্ষ্যকে বলে, কিরে তুই কি ভাবছিস? সাক্ষ্য বলে, কিছু না, অন্য একটা কথা ভাবছিলাম, তুই কফি নে। এরপরেই চৈতি কফি অর্ডার দেয়। তখনই সাক্ষর বাবার ফোনে কল আসে, সিসিটিভি ফুটেজ ম্যানেজ হয়েছে। তখনই সাক্ষর বাবা ঝিলকে বলে, আজ তো আর হবে না, কাল 1টার সময় কনফারেন্স রুমে আসবি। ঝিল বলে, আমি? সাক্ষর বাবা বলে, হ্যাঁ তুই। এরপরে সাক্ষর বাবা সাক্ষ্য আর চৈতিকেও কনফারেন্স রুমে আসতে বলে। চৈতি বলে, অবশ্যই আসবো আঙ্কেল। তখনই সাক্ষর বাবা সাক্ষ্যকে বলে, ঝিল যদি হসপিটালে দাঁড়িয়ে আমাকে বড় মামা বলে ডাকতে না পারে, তবে এই মেয়েটাও তো আমাকে আঙ্কেল বলে ডাকতে পারে না, তাই না?
তুমি একটা কাজ করবে, হসপিটালে যত সময় থাকবে আমাকে স্যার বলে ডাকবে। চৈতি তখন খুব অপমানিত হয়। তো বন্ধুরা, বুঝতেই পারছো এইবার ঝিলের পাশে দাঁড়িয়েছে স্বাক্ষর বাবা। এবার স্বাক্ষর বাবা কি চৈতিকে আসল অপরাধী প্রমাণ করতে পারবে? সাক্ষ্য কি বুঝতে পারবে সে ঝিলের প্রতি অন্যায় করেছে? কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।